বিশপস কলেজ থেকে, ফোর্ট উইলিয়াম থেকে আমি ফিরিনি। পথ ভোলা নীড় হারা পাখি আমি। এইভাবে আমার জীবন যাপন, এইটাই সত্য। মনে আছে তুমি একদিন হা হা করে ছুটে এলে হিন্দু কলেজে, আমার তখন বয়স হচ্ছে 16 বছর, তোমারও 16। হ্যাঁ, তো তখন তুমি ছুটে এসে বললে, মধুসূদন দত্ত কাকে বলে ইংরেজি সাহিত্য দেখো, সব কবিতার ডান দিকে মিল হয়, এই কবিতার বাঁ দিকে মিল, একে বলে অ্যাক্রস্টিক। আমি বললাম ও তো আমিও লিখতে পারি। তুমি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলে, বাংলায় লিখতে পারবে কি গৌরদাস বসাক লিখেছিলাম কিনা? গভীর গর্জন সদা করে জলধর, উথলিল নদ নদী ধরণী উপর, রমণী রমণ লয়ে সদা কেলি করে, ডান দিকে নয় বাঁ দিকে মিল, গৌর দাস বসাক। চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, গ্রহণ করতে আমি জানি। I know how to fight and how to contest the situation with damn authority. Yes, I do know. Yeah. আমার সেসব কথাগুলো মনে পড়ে যায়। তুমি আমাকে একদিন নিয়েছিলে নাটক দেখাতে, চলো মধুসূদন বাংলা নাটক দেখবে। নাটক দেখলাম, কি বিচ্ছিরি নাটক। অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাঢ়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। কি নাটক দেখলাম। তো তুমি বলেছিলে তুমি নাটক লেখো, লিখতে শুরু করেছিলাম। আমার মনে হয় চারিদিকে তখন আমার আনন্দ হয়ে যাবে। আমাকে আমার বউ মনে করে যে আমি আবার নতুন করে কলম ধরবো, আবার বাড়িতে বন্ধুরা আসবে, মনমোহন ঘোষ, গৌরদাস বসাক, রাজনারায়ণ দত্ত, ভূদেব মুখুজ্জে, আরো কতজন। আমি আবার লিখতে শুরু করব, আমি আবার আদালতে যাব, আবার কাজ করব, আমি খেতে পাবো, লিখবো উড়ো তবে উড়ো দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগীত, তুমি আইস দেবী মধু করি কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়ে রচ মধু চক্র, গৌর জন যাহে আনন্দে করিবে পান, সুধা নিরবধি আনন্দ। না, এ ঘরে আসবে না। হাতের দিকে চেয়ে দেখো, দেখতে পাচ্ছ গমকে গমকে রক্ত, সব শেষ। করি স্নান সিন্ধু নীরে, ফিরিলা লঙ্কার পানে, রক্ষ দল এবে বিসর্জি প্রতিমা যেন, দশমী দিবসে সব শেষ। এবার ক্লান্ত ঘুমে ঘুমিয়ে যাবে পাখি। আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। কদিন আগে কি হয়েছিল জানো তো, আমার বাড়িতে একজন বৈষ্ণব ঠাকুর এসেছিলেন। বাড়িতে নক করেছেন, আমি দরজা খুলে দিয়েছি, হাতে তখন কনিয়াক। তো দেখলাম এক বৈষ্ণব ঠাকুর বাড়িতে এসেছেন। আমি বললাম কি ব্যাপার আপনি হঠাৎ? আমি তো কোর্টের কাজ করি না এখন। তিনি বললেন, না বাবা, আমি একজন বৈষ্ণব, নবদ্বীপ থেকে আসছি। আমি জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস কোনোদিন পড়েছি কিন্তু দেখিনি তাদেরকে, কিন্তু হঠাৎ কাব্য পড়লাম, ব্রজাঙ্গনা কাব্য, তাই তাকে দেখবো বলে এই ঠিকানায় জোগাড় করে আমাকে এই ঠিকানাটা দিয়েছে, এই বাড়িতে এলাম। কিন্তু আপনি তো সাহেব লোক, আবার মদ্যপান করছেন। আপনি না। আমি বললাম কি কাব্য? বলে সে অপূর্ব অপূর্ব ব্রজাঙ্গনা, কি অপূর্ব, নাচিছে কদম্ব মূলে, বাজায়ে মুরলী রে রাধিকা রমন। আমি কি করলাম শোনো, তার পাদ পূরণ করে দিলাম। চলো সখী তরা করি, দেখি গে প্রাণের হরি, গোকুল রতন। লোকটি এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল, তারপর বলল, আপনি কি শ্রী মধুসূদন? আমি বললাম, আমার দরজায় লেখা আছে দেখুন, মাইকেল M.S. ডাট। লোকটির চোখ থেকে জলের ধারা নেমে এলো, চোখ মুছে বলল, জানি না কোন অক্রূর তোমায় মথুরায় নিয়ে গেছে, তুমি ঘরে ফেরো মধু, ঘরে ফেরো মধু, ঘর।
মারু ওষুধ দিয়েছি, Just keep খেয়ে it, নাও। keep it on the table, dear. Keep it on the table. আমাকে বারবার হেনরিয়েটা ডাকছে ওষুধ খেতে, ভাবছি ওষুধটা খেলে আমি বোধহয় সুস্থ হয়ে যাব, কিন্তু আমি জানি আমার কি হয়েছে, আমি জানি 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 গৌরদাস, তবু ওকে আমি কষ্ট দিই না। ও বিশ্বাস করে যে আমি আবার সুস্থ হব, আমি আবার ভালো হয়ে যাব। ও ও বিশ্বাস করে, হ্যাঁ ওর এটা বিশ্বাস। কিন্তু আমি জানি সত্যটা কি তুমি জানো? সমস্ত হিন্দুরা ঘোষণা করে দিয়েছে আমার মৃত্যুর পর কোন হিন্দু আমার শোকযাত্রায় যাবে না, কারণ আমি খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছি। এবং সমস্ত খ্রিস্টানরা ঘোষণা করে দিয়েছে মধুসূদন দত্তের তার বেরিয়েল পার্ক স্ট্রিটের ভিতরে হতে পারবে না, কারণ মধুসূদন যা রচনা করেছে তাতে হিন্দু পুরাণের জয়গান গেয়েছে। কি বিচার, কি অপূর্ব! আমার গুরু রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ডিরোজিয়ান কৃষ্ণমোহন, ইয়ং বেঙ্গলের কৃষ্ণমোহন, তিনি নাকি কোথা থেকে শুনেছেন আমি তার কন্যার প্রতি একটু অনুরক্ত হয়েছে। আমি কিন্তু জানতাম না সেটা, কি দেবকী বা রেবতী কিছু একটা নাম, কত 12-13 বছর বয়স, আমি দেখিনি তাকে। তিনি কি করলেন, আমার গুরু কৃষ্ণমোহন আমার কাঁধে হাত বুলিয়ে বলছেন, মধুসূদন দত্ত তুমি খ্রিস্টান হয়েছো ঠিক কথা, তবে তুমি তো কায়েত থেকে খ্রিস্টান হয়েছো, দত্ত বংশের ছেলে, আর আমি রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্মণ, শাণ্ডিল্য গোত্র, আমি বামুন। উনি উনি বামুন থেকে খ্রিস্টান, আমি কায়েত। উনি বামুন থেকে আর আমি কায়েত থেকে। উনি আরে বাম নাই, এই জন্য আমি আমার মাকে ত্যাগ করেছি, আমার বাবাকে ত্যাগ করেছি, আমার যশোর, আমার বাংলা ভাষাকে আমি ত্যাগ করেছিলাম এই ক্রিশ্চিয়ানিটির জন্য। এই কি প্রাপ্য ছিল? এই হয়তো বাস্তব, এই হয়তো আমার প্রাপ্য। তুমি আমাকে নাটক দেখাতে নিয়ে গিয়েছিলে, আবার তুমি আমাকে আমাকে আলিপুরের কাজটা পাইয়ে দিয়েছিলে, একটা ছোটখাটো রানীর কাজ, সে কাজও করেছি সেদিনকে, মনে আছে আমার। মধুসূদন দত্ত, আমার মনে আছে আমার জন্য পালকি আসতো, আমি পালকি চড়ে কলেজে আসতাম। আমার জন্য এত এত বেশি জামা কাপড় কাঁচা হয়ে আসতো, প্যারিস থেকে গুনে শেষ করা যায়। হ্যাঁ, ভারতের কাঁচা জামা কাপড় আমার বাবা মা পাঠাতেন না। আমার 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 যখন কোনো ভিখারি পয়সা চাইতো, আমি পকেট থেকে যতগুলো উঠতো আমি সব ভিখারির হাতে দিতাম। আর ভূদেব মুখুজ্জে বলতো, মধুসূদন তুমি একটু গুনে দাও, আমি বলতাম মাইকেল মধুসূদন দত্ত, রাজনারায়ণ দত্তের ছেলে, পয়সা গুনতে জানে না। আর আমার জন্য খাবার আসতো, এত এত খাবার 10 জন ছাত্র খেয়ে শেষ করতে পারে না। একবার ওঠো ওঠো, আরে ওঠো না একবার, এদিকে দেখো, এইদিকে দেখতে পাচ্ছ? পচা দুর্গন্ধযুক্ত ভাত আমার ছেলেরা খাচ্ছে, এত দুর্গন্ধ যে মনমোহন বলেছিল তোমার ছেলেরা এই খেয়ে থাকে, দেখো। আর ওইটুকুনি ভাত আমি আর হেনরিয়েটা আমরা 2 দিন না খেয়ে আছি। বিশ্বাস করতে পারবে তুমি? বিশ্বাস করবে? অনাহারে আছি। বন্ধুকে একা পেয়েছি, আর একাকিত্বের সুযোগ নিয়ে আমি বলে যাচ্ছি নানা কথা, না দুঃখের কথা। আসলে মানুষ নিজের দুঃখের কথা নিজে যদি না বলে, কেউ বোধহয় কেউ টের পায় না, তাই না? কেউ টের পায় না। আমি দেখেছি বাঙালিরা ভালো একটা কাজ করে, তুল্যমূল্য বিচার করে, এর সঙ্গে তার।
এইটা দেখেছি আমি, আমার এটা প্রত্যক্ষভাবে দেখা। আমি দেখেছি মেঘনাদ বধ কাব্য পড়ছে পয়ার ছন্দে, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যবে গেলা জমপুরে, অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী। হ্যাঁ, এরা বললাম না তুলনা করে। একদিন যতীন্দ্র মোহনের মরকত কুঞ্জে বিদ্যাসাগর মশাই ঘোরাঘুরি করছেন, আর তার পাশে একটি উমেদার স্তাবক সে ঘোরাঘুরি করছে। চাকরি ফাকরি দরকার হয়তো, বিদ্যাসাগর তখন স্কুল করছেন। তো অনেকক্ষণ থেকে বলছি বিদ্যাসাগরের মতো এত বড় ভাষাবিদ পণ্ডিত, বিদ্যাসাগরের মতো এত ভাষা জ্ঞানী পণ্ডিত। আমি বললাম থামো, হ্যাঁ আমি বলেছিলাম থামো, বিদ্যাসাগর ভাষাবিদ পণ্ডিত, মেদিনীপুর জেলার ওই এইটুকুনি মানুষটি ভাষাবিদ পণ্ডিত, ভাষাজ্ঞানী পণ্ডিত, এত বড়। বিদ্যাসাগর সাগর গ্রিক জানেন? আমি জানি। হিব্রু আমি জানি, স্প্যানিশ আমি জানি, লাতিন আমি জানি। আমি বিশ্বের 12টা ভাষায় কথা বলতে পারি, 13টা ভাষা লিখতে পারি। পারবেন বিদ্যাসাগর? পারবেন? কিন্তু তালতলার চটি পরা, ঠেঙ্গো ধুতি পরা মেদিনীপুর জেলার ওই ছোট খাটো লোকটির মধ্যে কি আছে জানো, যা আমাদের মধ্যে নেই? এইটা, এইটা হৃদয়, যার জন্য উনি হিমালয় পর্বত আর আমরা সব ছোট 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 টিলা। আমি আজও বুঝি না আমাদের এই ধুলো মাটির বাংলায় জন্মে একজন মানুষ এত বড় প্রাণ কোথা থেকে পায়। তোমরা বলো বিদ্যাসাগর, আর আমি বলি করুণার সিন্ধু তুমি। সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। হে দিনের বন্ধু, তুমি না থাকলে আমাকে ভার্সাই শহরে বিদেশে না খেয়ে মরতে হতো। হে হিমালয়, তুমি তুমি ছিলে। কি হয়েছে? কি কি অসুবিধাটা কি? হ্যাঁ আলবার্ট, শোনো 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 শোনো, আলবার্ট আলবার্ট কাঁদে না, কাঁদে না, না কেঁদো না, কেঁদো না। শোনো শোনো, আমি তোমাকে বিকেলে নিয়ে যাব, গড়ের মাঠে নিয়ে যাব। হ্যাঁ, তোমাকে একটা লাল রঙের স্যুট কিনে দেবো, দিয়ে টাট্টু ঘোড়ার পিঠে চড়াবো, দিয়ে তো আমরা বেড়াতে যাব। আমরা যাব। আমি কি ফিরে আসতে পারবো গৌরদাস? আমি কি ফিরে আসতে পারবো আলিপুর জেনারেল হাসপাতালে থেকে? যা পরামর্শ হয়েছে হেনরিয়েটার সঙ্গে, মনমোহন আমাকে আলিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেবে। আমি জানি যেখানে ভিখারিদের চিকিৎসা হয় সেইখানে চিকিৎসা হবে। মধুসূদনের একবার দরজাটা খোলো, জানলাটা খোলো, খুলে দাও, খুলে দাও। আরেকটু আরেকটু। আহা, কি অপূর্ব আলো আসছে দেখো, কি অপূর্ব সুন্দর আলো। জুন মাস, আকাশে মেঘ জমেছে, এরপর ঝমঝম করে বৃষ্টি নামবে। দেখতে পাচ্ছ একটা ফিরিঙ্গি যুবক তার বান্ধবীকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছে। দেখো 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 দেখো, কাজের মানুষ কাজে যাচ্ছে। শুনতে পাচ্ছ কে শুভঙ্করীর আরজা মুখস্থ করছে? আমি 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 যাব না গৌরদাস, আমি যাব না। আমি এই মায়া, এই বাংলা ছেড়ে আমি যেতে পারবো না কোথাও। আমাকে যেতে বলো না গৌরদাস, এই মায়াবী বাংলা ছেড়ে আমাকে কোথাও যেতে বলো না। আমি যাব না, আমি যাব না, আমি যেতে চাই না গৌরদাস, আমি যেতে চাই না। আমাকে সর্বতভাবে বঞ্চনা করা হয়েছে। আমার মা আমাকে ফেরাতে চেয়েছিলেন, ফিরিনি। অপমান অগ্রাহ্য করা হয়েছে। আমার আত্মীয়দের সঙ্গে আমি যখন বিলেত যাই ব্যারিস্টারি পড়তে, তখন শর্ত ছিল আমার পৈতৃক সম্পত্তির যা টাকা, সেই টাকা আমার আত্মীয়রা আমাকে বিলেতে পাঠাবে। টাকা পাঠায়নি তারা। আমি ইংল্যান্ডে থাকতে পারিনি, গ্রেজ ইনেতে আমাকে যেতে হয়েছিল তখন ভার্সাই শহরে দারিদ্র থেকে বাঁচার জন্যে। আমাকে বঞ্চনা করা হয়েছে। হ্যাঁ, আমাকে বঞ্চনা করা হয়েছে। আমি কলকাতা আদালতে যে চাকরি করতাম, কলকাতা আদালতে যে কাজ, এবং ব্যারিস্টার হিসেবে যখন আমি প্রতিষ্ঠা পাচ্ছি, তখন আমাকে বয়কট করা হলো। কারণ আমি লং সাহেবের অনুরোধে
আমি তখন নীল দর্পণের ইংরাজি অনুবাদ করেছিলাম। সাহেবরা সেটা পড়ে বুঝতে পেরেছিলেন এমন ভালো ইংরাজি মধুসূদন ছাড়া কারো হতে পারে না, অতএব বয়কট মধুসূদন। কলকাতা আদালতের কাজ চলে গেল। কোচবিহারে রাজার কাছে সামান্য চাকরি একটা পেয়েছিলাম, বঞ্চিত হলাম সেখান থেকে, বঞ্চিত হলাম। পঞ্চকোটে রাজার কাছে একটা চাকরি, তাকে তোষামোদ করতাম, আমাকে বাঁচাও সন্তানদের, সে চাকরি তিনি দেননি। বর্ধমানের মহানুভব মহারাজা, তাকে বলেছিলাম যে কোনো একটা চাকরি দিন, একটা চাকরি যে কোনো আমাকে দিন, আমার উপবাসী পুত্র কন্যাদের বাঁচান, আমাকে বাঁচাতে হবে না। চিঠির উত্তর পর্যন্ত দেননি বর্ধমানের মহারাজা, মহামান্য রাজা। এত বঞ্চনা করা হয়েছে আমাকে। আমার মনে পড়ে যায় একদিকে সেই ইটালির সভাকক্ষ, দান্তের 500 বছর পূর্তি, আমি প্রথম কাব্য লিখেছিলাম সেদিন। হিয়ার হিয়ার ভিক্টর ইমানুয়েল, সেদিনকে রোমে ইটালির রাজা বলছেন হিয়ার হিয়ার মধুসূদন। এত, আর তার পাশাপাশি ওইসব পাওনাদার গুলো যারা যারা বারাঙ্গনা পল্লী থেকে উঠে এসে আমাকে কদর্য ভাষায় গালাগালি দেয়, তা শুনতে হচ্ছে আমাকে। কি পেয়েছি, কি চেয়েছিলাম? রুশিলা বাসবত্রাস, গম্ভীরে যেমতি, নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি, ধর্ম পথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরঃপর সদা। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে, হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এত এত কষ্ট আমাকে দেওয়া হয়েছে, কি আশা করেছিলাম, কি পেয়েছি, আশার ছলনে ভুলি, কি ফল লোভিনু হয়, তাই ভাবি মনে, জীবনে প্রবাহ বহি, কাল সিন্ধু পানে দায়, ফিরাবো কেমন, এই 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 প্রাপ্য ছিল। এই my heart aches and a drowsy numbness pains, my sense as though of hemlock I had drunk, or emptied some tallow pits through the drains. 1 minute passed and the lily words had sunk. কি যন্ত্রণা! সেই বিরোহী যক্ষ কালিদাসের, সে তো পেয়েছিল তার প্রেয়সীকে, পেয়েছিল তো, হ্যাঁ, কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমত্তঃ, শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তু, যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেষু, স্নিগ্ধ ছায়া তরুষ বসতিং রামগিরে আশ্রমেষু। সে তো পেয়েছিল আষাঢ়স্য প্রথম দিবসে, পেয়েছিল তার। আমি কি পেলাম? কি 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 পেয়েছি গৌরদাস? আমি কি পেয়েছি গৌরদাস? আমার দুঃখিনী মাকে বড় মনে পড়ে যায়। আর আর মনে পড়ে কিছুদিন আগে একটি সভাতে গেছিলাম, জানো তো, তো সেখানে একটা কিশোরকে দেখেছিলাম, ওই 12-13 বছর বয়স হয়তো হবে। তো কিশোরটি আমাকে অনেকক্ষণ থেকে দেখছে, এক দৃষ্টি আমার দিকে চোখ দিয়ে, হ্যাঁ গৌরদাস, জানো তো, সে দেখে যাচ্ছে অনেকক্ষণ থেকে। তো আমি তো চিনি না, আমিও দেখছিলাম অবশ্য। অক্ষয় আমাকে বলল, আরে মধুসূদন, কি ব্যাপার, কি, হ্যাঁ, এই ছেলেটার দিকে এমন ভাবে দেখছো? আমি বললাম, এত বড় বড় দুটো ডাগর চোখ, এই ছেলেটি কে? অক্ষয় বলল, আরে তুমি চেনো না? না, আমি তো অন্য কারো খবর রাখি না। কে? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, আদি ব্রাহ্ম সমাজের দেবেন ঠাকুর, তার ছোট ছেলে, এর নাম রবি। এই প্রথম মনে হলো রবি, এই ছেলেটির মাঝখান দিয়ে আমি আবার নবজন্ম লাভ করতে পারি। মনে হচ্ছে ওর হাত দুটোকে একবার চেপে ধরে, তোমার হাত দুটো একবার ধরবো গৌরদাস, একবার। না 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 না, এই ক্লেদাক্ত হাত দিয়ে নয়। যদি কোনোদিন আবার ফিরে আসতে পারি, কোনোদিন, কোনো, to be or not to be, that is the question. হেনরিটা, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? ও, কাগজের টুকরো কোথায় পেয়েছো? ডাস্টবিনে পড়েছিল। তাহলে পাওনাদারের রসিদ ছিঁড়ে দাও, ছিঁড়ে ফেলে দাও। পাওনাদাররা টাকা পাবে, তার জন্য আমাকে রসিদ পাঠিয়ে, হ্যাঁ, রসিদ নয় তাহলে কবিতা। আমি, ও, মনমোহন এসেছিল,
আমাকে একটি কথা দিয়ে গিয়েছিল, দেখো মধু, আমার ছেলেরা যদি খেতে পায় আমি দায়িত্ব নিচ্ছি, তোমার ছেলেরাও খেতে পাবে, আমি দায়িত্ব নিয়ে খেতে দেব। সেদিন পরমানন্দে এই ডাস্টবিন কাব্যটি আমি লিখেছিলাম। পারো যদি কোন মৃত কবির সমাধি মন্দিরে এই কটি কথা লিখে দিও, যদি সুযোগ ঘটে। লিখবে? তুমি পড়বে? আচ্ছা, আমি আমার মতো করে বলে শোনাচ্ছি, তুমি শোনো। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধি স্থলে জননীর কোলে শিশু লভয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কপোতক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী, জননী, জননী জাহ্নবী। একটি অসাধারণ উপস্থাপনা আমরা শুনলাম এতক্ষণ। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয়া সোনালী অট্টনায়ক মহাশয়াকে। ওনার একটি ছোট্ট উপস্থাপনা শুনবো আমরা। মঞ্চে আসছেন সোনালী অট্টনায়ক। নমস্কার। উচ্চাকাঙ্ক্ষা আমাদের কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেই একটা ছবি আমরা দেখলাম। এ গল্প আমরা সবাই জানি। আমার কবিতার যে নিবেদন তার সঙ্গে কিন্তু অনেকটা মিলে যায়। উচ্চাকাঙ্ক্ষা থেকেই জন্মায় লোভ, লোভ থেকেই আসে হতাশা এবং ভয়। যদি আমরা এই লোভ এবং ভয়কে জয় করতে পারি তাহলেই কিন্তু আমরা একটা মুক্ত জীবন লাভ করব। আমার প্রথম নিবেদন শেষ ঘোড়া, কবি অমিতাভ দাশগুপ্ত। তুমি সেই শেষ ঘোড়া যার ওপর আমার সর্বস্ব বাজি ধরেছি। ৩১ বছরের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে এ আমার স্পেকুলেশন। তোমার ডাইনে সুইট ফায়ার, বাঁয়ে ব্লিডিং হার্ট, এক কদম পিছনে প্রিন্স কাজু, নেক টু নেক ফুলমালা। আমার ৩১ বছরের সুখ দুঃখ, ৩১ বছরের চাপা ব্যর্থতাকে অধীর করে তুমি ছুটছ। হোয়াইট স্ট্যান্ডে বাইনাকুলার ভেঙে লাফিয়ে উঠি। কনুইয়ের ধাক্কায় উল্টে যায় জগৎ সংসার। তোমার পাঁজরের পিস্টানে আমার হাঁপসে ওঠা বুক, তোমার ছুটন্ত ধমনীতে আমার টালমাটাল রক্ত, তোমার বাদামি উরুর জলোচ্ছ্বাসে প্রতিটি গেল। তোমার অসহ তারুণ্য খানিকটা খিঁচে নিয়েছে আমার বয়স। ভরাডুবির সময় তুমি লাল বয়া, থই থই জলের ওপর পেট্রোলের আগুন জ্বালা হারেম সুন্দরী, মরিয়াপনার ল্যাসো দিয়ে চম্বলের জঙ্গল থেকে বেঁধে আনা বেওয়াকুফ বাত্তামিজ ঘোড়া। কদমের চকমকিতে ছুটছে লাল নীল ফুল,
ডাইনে হেলো না, বাঁয়ে ঝুঁকো না, ট্রাক সামাল রাখো। পথ ভুল হলেই ফেন্সের উপর রাইফেল উঁচিয়ে বসে আছে তোমার মরণ। পথ ভুল হলেই আস্তিনে লুকোনো বক্র ছুরিতে ওঁত পেতে আছে তোমার মরণ। কাঙ্গাল হয়ে দাবি জানাই, সম্রাট হয়ে পদাঘাত করি, উইন চাই উইন। তোমার ডাইনে সুইট ফায়ার, বাঁয়ে ব্লিডিং হার্ট, এক কদম পিছনে প্রিন্স কাজু, নেক টু নেক ফুলমালা। মনে রেখো, তুমি সেই শেষ ঘোড়া যার ওপর আমার সর্বস্ব বাজি ধরেছি। দ্বিতীয় নিবেদন, জোড়া খুন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। হ্যাঁ, লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, তারপর সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিক বিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলুম আমার এই যুগল শত্রুকে শেষ না করে আমি ছাড়ব না। আগে আমি লোভের মরা মুখ দেখব, তারপর ভয়ের। কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ শানিত ছুরিখানাকে আমল বেঁধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি, কিছুই আমি চাই না, ভয় অমনি একটা চুপসে যাওয়া বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান। কখন আলো ফুটেছে আমি জানি না। উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে। আমার শরীরটা হালকা লাগছে, মনে হচ্ছে একটা ভয়ঙ্কর রোগ থেকে আমি বেরিয়ে এলাম। তোমার সামনে ছিল ভয়, পিছনে ছিল লোভ। আমি ভেবেছিলাম একে একে আমি তাদের মোকাবিলা করব, কিন্তু তার আর দরকার হলো না। একজনকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে অন্যজন ফতুর হয়ে গেছে। আবিরের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে, পাখিরা আমার বন্দনা গাইছে, বৃক্ষ লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে। জোড়া খুন সমাধা করে দুই পায়ের লাথি মেরে আমার দুই জন্ম শত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে ঠেলে দিয়ে শীষ দিতে দিতে অরণ্যের থেকে আমি বেরিয়ে এলাম। নমস্কার। ধন্যবাদ মাননীয় সোনালী অট্টনায়ক মহাশয়াকে। আমাদের এরপরে শ্রীযুক্ত দেবেশ ঠাকুরের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখনই শুরু হবে। আমরা আমাদের মাঝখানে পেয়েছি আমাদের এই হলদিয়া বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত প্রদীপ রিজি মহাশয়। আপনাকে বসার জন্য অনুরোধ করছি। এখনই শুরু হচ্ছে শ্রীযুক্ত দেবেশ ঠাকুর মহাশয়ের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। সঙ্গে থাকুন। হ্যালো হ্যালো। কাল থেকে কালান্তরে আমরাই সভ্যতার রথ। যখনই পৃথিবী কাঁদে গর্জে ওঠে নারীর শপথ। সেই দামিনীর জন্য আমার পদ্য আঁকা, সেই দামিনীর জন্য স্বদেশ ফুঁসছে রাগে। এক একখানি মোমবাতিটির দাবা নলে এক এক ফোঁটার রক্ত বুকে ছিটকে লাগে। সীতার মতো আর কতদিন পড়বে নারী, ধরণী কি দ্বিধায় ফেটে কাঁদবে শোয়ে।
সতীর মতো দক্ষশালায় পূর্বে নার অসুর নাশন করবে কবে দুর্গা হয়ে? এই মেয়েটা যাস কোথারে সন্ধেবেলা? কলেজ অফিস স্কুল থিয়েটার বর্ষবরণ, জানিস নাকি সব নগরী জলজঙ্গল? স্বাধীন ভারত রুখতে পারে লজ্জাহরণ? ছেলের জন্য বিল গেটস আর স্টিভ জবস তো, তোর জন্য মনও আছেন পরাশর। কে বাঁচবে কে বাঁচাবে স্বাধীন ভারত? চার দেওয়ালেই তোমার স্বদেশ চরাচর। কেন বেরোয় দামি নীরা বোরখা ছেড়ে? কেন ভাঙে দামি নীরা মনুর বাঁধন? তোদের জন্য ভিন্ন রুচির জীব বিজ্ঞান, স্বভাবতই বলাৎকারের অসুর সাধন। তাও মেয়েটার বাঁচার জন্য ব্যাকুল আশা, হাজার কষ্টে বলল আমি বাঁচবো মাগো। লক্ষ প্রদীপ জ্বলল তবু নিবল প্রদীপ, ঘুমিও না আর দামিনী জাগো জাগো। ঘুমিও না আর দামিনী জাগো জাগো, ঘুমিও না আর দামিনী জাগো জাগো। নাম কি? পারমিতা। পড়াশোনা করতে করতে ছেড়ে দিলে কেন? বাবার ক্ষমতা ছিল না আর, দাদাদের পড়াতে গিয়ে। চুলটা খোলো একবার, গোছাটা টেনে দেখবো। আহ আহ, মুখটা এত চ্যাটচ্যাটে কেন? পার্লারে যাও না, ফেসিয়াল করো না, ব্লিচ করো না? না, গায়ের রং তো বেশ ময়লা। তোমার বাবা চিঠিতে লিখেছিলেন শ্যামোজ্জ্বল। মেয়ের বাপেরা বোধ হয় কালো রং চেনে না। জলের ওপর পা দাও, সামনে হেঁটে দেখাও, পায়ের পাতার ছাপ দেখব। এবার হাতটা বাড়াও। আঙুলে ফাঁক কেন? জোড়া করো, উল্টো দিক দেখি। সেলাই জানো? জানি। হেম সেলাই আর ক্রস সেলাইয়ের তফাৎ কি? হেম সেলাইয়ে মেগাবাইট মানে কি? এক পলা তেল দিয়ে ধোকার ডাল নাড়াতে পারবে? গীতা পড়েছ? পড়িনি তা দেখো। গড অফ স্মল থিংস কার লেখা? কুলের আচার বানাতে জানো? বাচ্চার কাশি হলে এক্সপেক্টোরেন্ট না বাসক তুলসীর রস, কোনটা দেবে? শাহরুখ, আমির, ঋত্বিক, কার মধ্যে বেশি ম্যানলিনেস? নায়গ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? ফুজিয়ামাটা আসলে কি? একটা আগ্নেয়গিরির নাম। আগে মাঝে মাঝে জাগতো, গনগনে লাভা বেরিয়ে আসতো, এখন আর জাগে না। এই নিয়ে আমার ৯৮টা কোণে দেখা বিকেল সন্ধে হয়ে গেল। কালো রাত আলোর সকাল হয়ে ফিরে আসে। কালো রং কিন্তু সকাল হলে আরো কালো হয়ে যায়। সব স্কুলের হাফ ইয়ারলি অ্যানুয়াল আছে, আর আমার আছে উইকলি টেস্ট। সিতুই ডাঙার সনকা সরেন জন খাইতে গেল, চাষের কাজে কেউ গেল, কেউ ধান কলে পাট কলে। হারিন গেল সিতুই ডাঙার মারার বোনার থান, হারিন গেল রূপাই সেরেং কালো দিঘির জলে। রূপাই বলে যাসনি কুডি নডে হিজু মে, ও কাতে বাংচালা কানা নডে হিজু মে। খেজড়ি আর দাকা জুমে কি হবে তোর টাকায়, ঘর বাঁধবো সিতুই ডাঙায় সাঙ্গা করবো তুমে। সেরেং ছেড়ে রূপাই ছেড়ে ছেড়ে সিতুই ডাঙা, সন্তা গেল জন খাইতে প্যাটের বড় দায়। লগদা লগদ পয়সা মিলে মাথায় ফুলিল তেল, সিতুই ডাঙার কালো কোকিল হারালো সংখ্যায়। সেরেং এখন সাইরেন হয় বাজে কলের বাঁশি, পাথর কাটা কলের ধোঁয়া বুকে ঘুনের বাসা। প্যাটের মধ্যে সাদা ছেলে দু চোখ পুরা ছাই,
জাত লিয়েছে ধরম লিলে লদি কীর্তি নাসা সনকা আবার ফিরছে গায়ে সিতুই ডাঙার কোলে রাঙা মাটি রাধা চূড়া মহুল গাছের ছায়ায় আজও যেথায় অপেক্ষাতে রূপাই টুডুর সেরেং কোলের ছেলে সঙ্গে করে কালো মাটির দাওয়ায় বাদনা আবার জমবে গায়ে মাদলে নিম ফুলে বাহা হবে দমকারাম লাগরে শহরায় সনকা রূপার সাঙা হবে নতুন রাঙা সেরেং প্রেম খুঁজো না সংশয়ে প্রেম খুঁজো এ আস্থায় সিতুই ডাঙা ভুবন ডাঙা চিরন্তনী বহে এসেছো প্রেম এসেছো আজ কি মহাসমারোহে বিরসদিন বিরল কাজ। এইটা এইটার মাঝখান দিয়ে আমি আমাদের অনুষ্ঠানটা শেষ করছি, তারপর বাকি অনুষ্ঠান আছে, সেগুলো আত্মীয় সব সাজিয়েছে গুছিয়েছে। এটা না বলে আমি পারছি না, কারণ ভারতের একটা মুহূর্তে এটা খুব প্রয়োজনীয় বিষয়বস্তু। এর নাম মুঘল সরাই জংশন, আমার লেখা। আমি একজন মানুষের জীবন তুলে ধরছি, যে মানুষ একদিন আইএনএ বাহিনীতে ছিলেন, আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো সেই মানুষটি যখন যোগদান করেন তখন বয়স ছিল 13 বছর। তারপরে বহু বছর কেটে গেছে, এত যে বদলে গেছে ভারতবর্ষে সে জানে না। সে কিন্তু পড়ে আছে সেই 45-46 ওই সময়ে। তো তার জীবন নিয়ে তুলে ধরছি, যিনি একদিন আইএনএতে ছিলেন, মুঘল সরাই জংশন। মুঘল সরাই জংশন, রাত 2:10। গভীর রাত্রে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন একজন বৃদ্ধ, বয়স 80, 90 কিংবা 100। জানুয়ারি মাস, নির্জন প্ল্যাটফর্মে একা একা হেঁটে যাচ্ছেন বৃদ্ধ, একা। এমন সময় রেলের টিটি তাকে জিজ্ঞেস করলেন, টিকিট দেখাইয়ে, টিকিট দেখান। তিনি বললেন আইএনএ। বুঝতে পারলেন না টিটি। বললেন, কে আপনি, কোথায় যাবেন? আইএনএ। এবারও বুঝতে পারলেন না। তখন তাকে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন মাথা থেকে পা, পা থেকে মাথা ভালো করে দেখলেন। তারপর বললেন, আপনি কে? বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালায়ালি, কন্নড়, কে আপনি? তিনি বললেন আইএনএ। ইনিও বুঝতে পারলেন না। বললেন, সার্চ করে দেখো তো টেররিস্ট কিনা, কোথাও একটা AK-46 লুকোনো আছে কিনা, যার শরীরে শীতের রাত্রিরে একটি কোটি বস্ত্র ছাড়া কোথাও কিছু নেই, সে কোথায় লুকিয়ে রাখবে মারণাস্ত্র। তাই তিনি বললেন, যাও, কোনো দায়িত্ব নেই, জিআরপি থানার লক আপে রাত কাটাও। জিআরপি থানার লক আপে পড়ে রইল হিমশীতল মেঝেতে আমার নিরন্ন ভারত, আমার বিপন্ন ভারত। রাত বাড়লে জমাদারনি দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখের দিকে। অনেক দিন অনশনের পর অর্ধেক অসন। জিজ্ঞেস করলেন জমাদারনি, বাবা আপনি কি কাউকে খুঁজে বেড়াচ্ছেন দেখে মনে হচ্ছে? বৃদ্ধ বললেন, হ্যাঁ মা, খুঁজে বেড়াচ্ছি। কাকে? আমার আত্মীয়দের, পরম আত্মীয়।
কি আত্মীয়, ঠিকানা কোথায়? বৃদ্ধ বার করলেন একটি হলুদ বিবর্ণ শতচ্ছিন্ন কাগজের টুকরো, 4টি নাম সেখানে লেখা। প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ইনি একদিন বলেছিলেন কোনোদিন আর হিংসা থাকবে না, হানাহানি থাকবে না, রক্তপাত থাকবে না। সেই নোয়াখালীতে দাঁড়িয়ে যে কথা বলেছিলে, তারপর গভীর রাত্রে তোমার যখন বেতার ভাষণ শুনলাম, সেই মনে পড়ছে মোহনদাস, মোহনদাস। Power that pervades everything. I feel it, though I do not see it. It is this unseen power which makes itself felt and yet defies all proof, because it is so unlike. মোহনদাস, কতদিন পরে তোমার গলা শুনছি। মোহনদাস, তুমি যে বলেছিলে হিংসা থাকবে না, তবু কেন হানাহানি হয়? সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, আমি 13 বছর বয়সে তোমার কাছে গেছিলাম আজাদ হিন্দ ফৌজে। তুমি আমাকে ছোটখাটো কাজে রেখেছিলে, মনে আছে? আর তুমি যেদিন বলেছিলে দিল্লি চলো, তোমার কাঁধে কাঁধ মিলিয়ে আমিও গিয়েছিলাম। আর রাত্রে যখন বলেছিলে, মনে আছে? সেই তোমার কথা আমার এখনো মনে আছে। I would beg of you to remember সুভাষচন্দ্র, the part which youths and particularly students have played in the freedom movement in other countries. জানো সর্বাধিনায়ক, জানো তো, আমি যদি কারো সামনে বলি আমি আইএনএর লোক, আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আমি আজাদ হিন্দ ফৌজের লোক, আমাকে কাদা ছোড়ে, অপমান করে, আমাকে তাচ্ছিল্য করে, এই কি প্রাপ্য ছিল? নেহেরুজি, তুমি যেদিন আমাদের পতাকাটা উড়িয়ে দিয়েছিলে 1947 সালে 15ই আগস্ট, আমি লালকেল্লায় ছিলাম। কি বিশ্বাস, কি প্রাণ! তারপর গভীর রাত্রে তোমার সেই বেতার ভাষণ, তা শুনেছিলাম, মনে হয়েছিলাম প্রাণ আছে, জীবন আছে এখনো। নেহেরুজি, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. নেহেরুজি, তারপর অনেক বছর কেটে গেছে, এখনো কত মানুষের অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নেই। এখনো কত বিপন্ন মানুষ ফুটপাতে রাত্রির কাটায়। এই কি পরম্পরা ছিল? এই কি প্রাপ্য ছিল মানুষের? এই একদিকে যক্ষের ব্যাংকে কত কত টাকা, আর একদিকে এখনো বিপন্নতা, নিরন্নতা, অসহায়তা। কবে আসবে সেই সুদিন? নেহেরুজি, কবে? তোমার সেই স্বপ্নের বক্তৃতার মতো করে এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন চারিদিকে রেল লাইন, মুঘল সরাই জংশনে শুধু রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে রেল লাইন। বৃদ্ধ ভাবছেন কোন দিকে যাবেন। সহসা জমাদারনির ছোট্ট শিশুপুত্র এগিয়ে এসে বৃদ্ধের হাত চেপে ধরল, বলল, খুঁজে পাচ্ছ না ঠিকানা? এসো আমার সঙ্গে। তোমার সঙ্গে? কোথায় যাব? মেরা ঘর, হামারা ঘর, আমার ঘর, আমাদের ঘর। কোথায় তোমার ঠিকানা? দুহাত বাড়িয়ে শিশু বলল, ভারতবর্ষ। বৃদ্ধ দেখতে পেলেন সূর্য উঠছে পূর্ব দিগন্তে। সেই সূর্যের দিকে তাকিয়ে বৃদ্ধ উচ্চারণ করলেন, জবাকুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণোহতস্মি দিবাকরম। হে দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, তমসা দূর করো, আলো দাও। জ্যোতির্ময় রবি, আরো জ্যোতির্ময় রবির কথা মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন জয় হবে, মনুষ্যত্বের জয়, ভারতবর্ষের জয়। সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের উন্নত মাথা উঠে দাঁড়াবে, হবে জয়, হবে জয়, হবে জয়। भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा,
जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे একটি অসাধারণ অনন্য সুন্দর অনুষ্ঠান আমরা দেখলাম, শুনলাম। শুধুই নীরবতা এই সব কিছুর একমাত্র সাক্ষী। মুগ্ধতা, বিস্ময়, যার আরেক নাম শ্রীযুক্ত দেবেশ ঠাকুর মহাশয়। আমরা মুগ্ধ। হলদিয়া ষড়তরঙ্গের পক্ষ থেকে এবং সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে প্রণাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শ্রীযুক্ত দেবেশ ঠাকুর মহাশয়, ওনাকে ষড়তরঙ্গের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। শব্দের উঠোনে ঢেউ তোলে স্বর, কবিতার স্রোতে বাঁধি ঘর। আবৃত্তি উৎসবের এই আঙ্গিনায় বাংলার জয়গান ধ্বনিত হয়। ষড়তরঙ্গ প্রাণের স্পন্দন। বিশিষ্ট কবি ও নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুরের প্রতি ষড়তরঙ্গের শ্রদ্ধার্ঘ ষড়তরঙ্গ আবৃত্তি উৎসব 2026 পঞ্চম বর্ষ, পূর্ব মেদিনীপুর। এই আবেগঘন মুহূর্ত আমাদের, এই মুহূর্তে আমরা বারবার প্লাবিত হতে চাই, আপনাকে বারবার পেতে চাই। এই মঞ্চ থেকে আপনাকে আহ্বান জানাচ্ছি। আমরা এর পাশাপাশি মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর মনামী ঘোষ, মাননীয়া অর্পিতা পাল এবং শম্পা নায়ক মহাশয়া, যারা একটু আগেই ওনাদের আবৃত্তি পরিবেশন করলেন এবং ওখান থেকে যন্ত্রণার সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা তাদেরকেও বরণ করে নিচ্ছি ষড়তরঙ্গের পক্ষ থেকে। ডক্টর মনামী ঘোষ, অর্পিতা পাল এবং শম্পা নায়ক, এনাদের জন্য একটি জোরে হাততালি চেয়ে নেব আপনাদের পক্ষ থেকে। এক্ষণ, এ শুভক্ষণ, তারা জয় হোক, দেশমাতৃকার জয় হোক। আমি শ্রীযুক্ত দেবেশ ঠাকুর মহাশয়কে অনুরোধ করব দুই একটি কথা আমাদের উদ্দেশ্যে বলার জন্য। এমনি যে কোনো কারণেই হোক, এমনি মেদিনীপুর জেলাটিকে আমার প্রচণ্ড ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কারণ স্বাধীনতার যে বিপ্লব এবং বীজ, তা উপ্ত হয়েছিল এই একটা জায়গা থেকে। এবং এখানকার প্রায় সব মানুষের চোখে মুখে স্বাধীনতার স্বপ্ন জাগরুক হয়েছিল একটা সময়। সারা ভারতবর্ষের মধ্যে দেশ তখন স্বাধীন হয়নি, কিন্তু মেদিনীপুর তখন প্রায় স্বাধীন, একটা প্রায় স্বাধীন কেন বলবে, স্বাধীনতার একটা জায়গা তৈরি করে নিয়েছিল। এই মানুষরা যারা ছিলেন, সতীশ সামন্ত যেমন ছিলেন, মাতঙ্গিনী হাজরা, তাদের চরণে ধন্য ধুলাতে পবিত্র এই জায়গা। এই সংস্থা ষড়তরঙ্গ সেখানে বসে তাদের অনুষ্ঠান করছেন। আমার ভাষা নেই যে বলতে পারি যে এত সুন্দর, এত সুন্দর। ওখান থেকে বসে শুনছি নানা রকমের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান। এখানে মানুষ খুব ঋদ্ধ, সংস্কৃতি সম্পন্ন, সাহিত্য সম্পন্ন। তাদের কাছে ভালো আশা তো করা যাবেই। ষড়তরঙ্গের আমি উন্নতি, অগ্রগতি কামনা করি। তারা অনেক অনেক বড় হোক। আমি ওদের সঙ্গে আছি, যখনই আমাকে ডাকবে আমি নিশ্চয়ই আসব। একটা কথা বলে রাখি, আগে যেখানে কণ্ঠস্বরগুলো ব্যবহার করেছিলাম,
প্রথমটা মোহনদাস করমচাঁদ গান্ধীর 1946 সালে প্রদত্ত ভাষণ, 1945 সালে সুভাষচন্দ্রের সম্ভবত শেষ ভাষণ, রবীন্দ্রনাথের গলা, নিজের গলাতে এই কবিতা, পরবর্তীকালে আমাদের প্রাণের সঙ্গীত, জাতীয় সঙ্গীত, এবং জওহরলাল নেহেরুর 1945 সালে 47 সালে যে ভাষণ দিয়েছিলেন, এগুলো সব কিন্তু অরিজিনাল, সবগুলো অরিজিনাল। আমি একটা সময় দিল্লিতে কালচারাল ডিপার্টমেন্টে দীর্ঘদিন ট্রেনিংয়ে ছিলাম, পরপর 4 বছর ধরে তখন আমাকে দিয়েছিল এগুলো খুব সহজে পাওয়া যায় না এবং সর্বত্র ব্যবহারও করা যায় না, বিশেষ করে জনগণ মনতার সুরটাও সর্বত্র ব্যবহার করা যায় না, তার জন্য আলাদা করে অনুমোদনও নিয়েছিলাম। আপনাদের কাছে নিবেদন করতে পেরে খুব ভালো লাগছে, কেন আপনাদের কাছেই তো করব, মেদিনীপুরের মানুষের কাছেই তো করব, হলদিয়ার মানুষের কাছেই তো করব, আনার কোথায় করব। আমি আপনাদের পাশে এসে আমার জীবন ধন্য হয়েছে, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আমরা আমাদের মাঝখানে পেয়েছি আমাদের মাননীয় অতি প্রিয় বিধায়ক শ্রীযুক্ত প্রদীপ কুমার বিজুলি মহাশয়। আমরা ওনাকে বরণ করে নেব শরতরঙ্গের পক্ষ থেকে। আমি অনুগ্রহ করে মাননীয় বিধায়ক শ্রীযুক্ত প্রদীপ কুমার বিজুলি মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মাননীয় কল্যাণবাবুকে অনুরোধ করছে ওনাকে নিয়ে মঞ্চে নিয়ে আসার জন্য। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষের বিন্দু গান দিয়ে আমরা শেষ করব। আমাদের এই অনুষ্ঠান মাননীয় বিধায়ক শ্রীযুক্ত প্রদীপ কুমার বিজলি মহাশয়, ওনাকে সর্বতোভাবে পেয়ে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। আপনি এসেছেন, এতটা সময় দিয়েছেন আমাদের জন্য। একটা জোরে হাততালি ওনার জন্য শরতরঙ্গ পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই শ্রদ্ধা। আমরা ওনার হাতে শরতরঙ্গের পক্ষ থেকে একটি ফুলের বোকে তুলে দিচ্ছেন আমাদের সম্পাদিকা মহাশয়া। মাননীয় দেবুবাবুকে অনুরোধ করবো একটুখানি ওদিকে যাওয়ার জন্য। দেবুদা, আমাদের শরতরঙ্গের স্মারক কল্যাণবাবুকে অনুরোধ করবো একটু দাঁড়ানোর জন্য, ছবি তোলার জন্য। মাননীয় বিধায়ক মহাশয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছে। উপস্থিত ভদ্রমণ্ডলী এবং শরতরঙ্গের সমস্ত যারা এখানে আয়োজন করেছেন, আয়োজক সংস্থার সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি, আমার আসার কথা ছিল সকালে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা গত সোমবার থেকে চালু ছিল শনিবার অবধি। তা আমি শনিবার রাত্রে এসে আবার আমাকে আজকে কলকাতায় যেতে হতো। কলকাতায় একটি ময়দানের কাবাডি অ্যাসোসিয়েশনের আজকে সাধারণ সভা ছিল, সেই সভায় আমাকে পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত আজ করেছেন, যার ফলে আমি আসতে আমার দেরি হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। দিদিরা আমাকে অনেক আগে থেকেই বলেছিলেন, কিন্তু আমরা তো একটু রাজনীতি জগতের লোক, আমাদেরকে সরকারি প্রোগ্রাম এইগুলোতে একটু অগ্রাধিকার দিতেই হয়, যার কারণে আমি আমার কথা রাখতে পারিনি। এখানে এসে পরিবেশ, এই সুন্দর একটি সংস্কৃতি জগতের মাঝখানে এসে বসলাম, এত ভালো লাগছে। বিশেষ করে দেবেশ ঠাকুর মহাশয়, ওনার যে অসাধারণ এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, আমার খুবই ভালো লাগছে। আমি আশা করব শরতরঙ্গের পক্ষ থেকে যেনারা আছেন, আপনাদের সঙ্গে আমিও আপনাদের সাথী হলাম আজ থেকে। আপনারা আমাদের এই যে হলদিয়ার গৌরব, হলদিয়ার যে সংস্কৃতি চর্চা, আগামী দিনে আপনারা এটাকে এগিয়ে নিয়ে যান। আর আমি বিধায়ক হিসাবে আপনাদের সঙ্গে সাথী হলাম।
সবসময় বিভিন্ন সহযোগিতা যে কোনোভাবে আপনাদের পাশে আমি থাকব, এটুকু বলতে পারি। আমার নিজেরই খারাপ লাগছে, একটা অনুষ্ঠান চলাকালীন একটি আলাদা মুহূর্ত তৈরি হয়, তার মাঝখানে ভাষণ সম্বর্ধনা এগুলো ঠিক মানায় না। তো যাই হোক, আমি আরেকবার সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র কথা শেষ করছি। সকলকে নমস্কার, ভালো থাকবেন। মাননীয় বিধায়ক মহাশয়কে শরতরঙ্গের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা শুভকামনা রইল। আপনি অভয় দিয়েছেন, আমাদের সঙ্গে আছেন, আমাদের আর চিন্তা কিসের। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। যারা এতটা সময় ধরে, এতক্ষণ সময় ধরে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সেই ধূমকেতু ব্যান্ড এবং আমাদের অতি প্রিয় শিশির বিন্দু, তার কণ্ঠে গানে গানে আজকের অনুষ্ঠান শেষ হবে। হ্যালো হ্যালো, একটু রিভাব দেন। হ্যালো হ্যালো হ্যালো, ছিক ছিক, হ্যালো হ্যালো, ছিক ছিক, হ্যালো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। গিটারটা দেওয়া আছে? ঠিক আছে, ওকে। হ্যালো হ্যালো, চেক চেক চেক, লো লো, ভেতরটা একটু বাড়বে, একটু বাড়বে। চেক চেক, লো হ্যালো, ইয়েস, ঠিক আছে ঠিক আছে। শরতরঙ্গের এই বর্ষাকালীন এই যে আয়োজন, এটা সত্যি আজকে মনে রাখার মতো, এবং সেটা অনেকের উপস্থাপনা এবং আমাদের এই অনুষ্ঠানে যে দেবেশ ঠাকুরের মতো এরকম একটা পার্সোনালিটি আমাদের যে উপস্থাপনা করেছেন এবং আমাদেরকে আনন্দ দিয়েছেন, তার জন্যে শরতরঙ্গকে আমাদের হৃদয়ের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা। আমাদের পরিবেশনা, যেহেতু কবিতার উৎসব হচ্ছে, তাই একটা কবিতা দিয়ে শুরু করি এবং তারপরে আমাদের গান এবং কবিতার কোলাজ। গভীর দীর্ঘশ্বাস, কেন শেষ হাওয়াটুকু বের হলো না কো ছাই নিয়ে এক রাস। যাক তবে সব পুড়ে, মনে মন লেগে দাবানল জ্বলে মনের ভেতর ঘরে। লকলকিয়ে উঠবে ধোঁয়া, ঊর্ধ্বাকাশে মেঘের ছোঁয়া, আর্তনাদের বজ্র দেবে করুণ কান্না ঢেলে। বৃষ্টি আসুক দু চোখ বেহে, সব ব্যথা ধুয়ে ফেলে। আমি আছি, তুইও আছিস, পাশাপাশি কতদিন গোপনেতে ঢেকে রাখা আজও স্বপ্নের সে কফিন। লা 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 লা। আমি আছি, তুইও আছিস, পাশাপাশি কতদিন গোপনেতে ঢেকে রাখা আজও স্বপ্নে সে কফিন। লা 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 লা। কেন থেমে যায় বাতাস, নিস্তব্ধ চারপাশ। কেন থেমে যায় বাতাস, নিস্তব্ধ চারপাশ।
আছিস পাশাপাশি কতদিন গোপনেতে ঢেকে রাখা আজও স্বপ্নের সে কফিন লা 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 লা। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে, আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কত রাতে ভাবেই কেটেছে শূন্যতা দুহাত বাড়িয়েছে, কত রাত এভাবেই কেটেছে শূন্যতা দুহাত বাড়িয়েছে। কত মিষ্টি স্মৃতি তো, কত স্মৃতি মিষ্টি তো নিয়ে থাকি প্রতিদিন আমি একা প্রতিদিন। আমি আছি তুইও আছিস পাশাপাশি কতদিন গোপনেতে ঢেকে রাখা আজও স্বপ্নে সে কফিন la 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 আমাদের হলদিয়া ধূমকেতুর একদম নতুন একটি কম্পোজিশন আমরা পরিবেশন করলাম। আমাদের হলদিয়া ধূমকেতু ইউটিউব পেজে গেলে এই গানগুলোর ভিডিও সহ গানগুলো পাবেন। আমরা আমাদের পরের গানে চলে যাব অবশ্যই, তবে একটু হাততালি না পেলে বুঝতে পারি না আমরা আদৌ ঠিকঠাক করছি বা ভুলভাল করছি কিনা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম শেষের দিকে চলে এসেছি, তাই আর বেশি মনে হয় রোমান্টিক গান করলে হবে না, একটু মাটির গানে একটু তালের গানে ফিরে যাচ্ছি।
মায়া জালে বন্দি হইয়ার কতকাল থাকিব, মায়া জালে বন্দি হইয়ার কতকাল থাকিব, মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে লিব, তোমারে খুঁজে লিব। আশা রাখি আলো পাব, আশা রাখি আলো পাব, ডুবে যাই অন্ধকারে। আশা রাখি আলো পাব, ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। পীড়িত সবাই বলে পীড়িতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত সবাই করে পীড়িতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের হৃদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় আবার কাম হইতে হয় প্রেমের হৃদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। প্রেম করেছে যে জন জানে সে জন
পীড়িতের কি বেদনা প্রেম করেছে যে জন প্রেম করেছে যে জন জানে সে জন পীড়িতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না। ধন্যবাদ সবাই। শিশির বিন্দুর সঙ্গীতের অনুষ্ঠান শেষ হলো, সেই সঙ্গে শেষ হলো আজকে আমাদের কবিতার অনুষ্ঠান। মাননীয় শ্যামল বাবু এবং আরিফ ইকবাল বাবু যদি আপনারা একটু মঞ্চে আসেন অনুগ্রহ করে। মাননীয় আরিফ ইকবাল খান মহাশয় এবং মাননীয় শ্যামল কুমার সেন, আমরা আপনাদের দুজনকে মঞ্চে পেতে চাইছি। এতক্ষণ ধরে আপনারা গান শুনলেন। শিশির বিন্দু সঙ্গে ধূমকেতু ব্যান্ডের প্রত্যেককে শরতরঙ্গের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। ওনাদের হাতে ছোট্ট স্মৃতি উপহার তুলে দিচ্ছেন আমাদের মনীষাদি এবং আত্রেয়ী এবং প্রত্যেকে। ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি সরাসরি আত্রেয়ীদিকে মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করছি। আমি বিদায় নিচ্ছি। সৌমিত্র চৌধুরী, প্রত্যেককে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, আমরা এবারে সারা দিন ধরে যে মানুষটি আমাদের হয়ে কথা বলল সেই সঞ্চালক শ্রী সৌমিত্র চৌধুরীকে বরণ করে নেব। সঙ্গে আমি ইন্দ্রকে ডাকছি স্টেজে, আমাদের সারা দিন আবহ দিয়েছে। হ্যাঁ, এবং যেই দাদা আমাদের সাউন্ডে বসেছিলেন সেই দাদাকেও আমরা একটু ডাকছি স্টেজে। আর আর আমি জয়কেও ডাকছি। আর আমাদের আরিফ বাবু এবং শ্যামলদা এবং আরিফদা দুজনে একটু আসুন স্টেজে। এখন আমাদের সাংবাদিক আরিফ ইকবাল খান এবং সাংবাদিক শ্রী শ্যামল সেন, তাদের দুজনকে আমরা বরণ করে নিচ্ছি শরতরঙ্গের পক্ষ থেকে। শরতরঙ্গের পঞ্চম বর্ষ আবৃত্তি উৎসবের একদম শেষ পর্যায়ে আমরা সারা দিন একসঙ্গে ছিলাম, আবৃত্তি, গান, সমস্ত কিছু নিয়ে। এইবারে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। হ্যাঁ, শেষ মানেই তো শেষ নয়, আবার আরেকটা পর্ব, আবার সারা বছরের অপেক্ষা, আবার সারা বছরের পরিকল্পনা, সারা বছরের চিন্তা। হ্যাঁ, এবং আমাদের সঙ্গে প্রথম থেকে যারা ছিলেন তাদের সবাইকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ। হ্যাঁ, শেষ পর্যন্ত মানে তো প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরুর থেকে শেষ পর্যন্ত, প্রথম বর্ষ থেকে আজ অবধি। হ্যাঁ, সবাইকে আমার শ্রদ্ধা, সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে আমার ভালোবাসা। যারা শেষ অবধি বসে আছেন প্রত্যেককে শরতরঙ্গের পক্ষ থেকে জানাই আমাদের শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন।
আপনারা আবার সামনের বছর এভাবে ভরিয়ে তুলুন। আমরা আমাদের মতো সাধ্য মতো আমরা চেষ্টা করব হলদিয়াতে সংস্কৃতির এই যে বাতাবরণ সেটিকে ধরে রাখার।